বাবা এবারও সবচেয়ে বড় গরুটা কিনবে, তুই দেখিস। প্রতিবার তো তোদের চেয়ে বড় গরু আর কেউ কোরবানি দিতে পারে না রে। একদম ঠিক, দেখতে হবে না কার বাবা। তাহলে তোরা গরু কিনছিস কবে? ঈদের 2-4 দিন আগে বোধহয়। তোরা কবে কিনবি রে? আমাদের কি আর সামর্থ্য আছে এত টাকা দিয়ে গরু ছাগল কেনার? তোদের আর অন্য প্রতিবেশীদের কাছ থেকে যে গোশত পাই সেটা দিয়েই তো আমাদের ঈদ কাটে। ঈদের দিন তাহলে আমাদের বাড়িতে বেড়াতে আসিস। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আসি। সুরভি লামিয়াকে এগিয়ে দেওয়ার জন্য তার বাসার নিচে গেল। তখন সুরভির বাবা মধ্যবয়স্ক 2 জন ও লামিয়ার বয়সী এক ছেলেকে নিয়ে ঘরে ঢুকলো। আচ্ছা বাবা, এরা কারা? মনে তো হচ্ছে না এরা আমাদের এলাকার। ওরা তোমার নানি বাড়ি থেকে এসেছে। আজ থেকে ওরা আমাদের বাসার বাইরের ঘরে থাকবে। ওরা আমাদের বাড়ি পাহারা দেবে। আর ওই যে ছোট ছেলেটা দেখতে পাচ্ছ, ওর নাম আশিক, আর এরা ওর বাবা মা। হঠাৎ বাড়ি পাহারা দেবার জন্য লোক কেন আনলে বাবা? তোমার মা অনেক আগে থেকেই বলেছিল লোক আনার কথা। ঈদ আসলে চোরের উৎপাত বেড়ে যায়। এর মাঝে ওদের পেয়ে গেলাম। আমাদের কোরবানির গরুটাকে ওরাই পাহারা দিতে পারবে। ও আচ্ছা। ভাই, আমাদের জিনিসপত্রগুলো কোথায় রাখবো? ও, আমার মেয়ের সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম। আপনি আপনার ব্যাগগুলো পাশের ঘরে রাখুন। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে আমার ঘরে গেলাম। আজ রাতে নাকি তোর বাবা গরু কিনতে যাবে। এখনো তো প্রায় 10 দিনের মতো বাকি আছে মা। বাবা এত তাড়াতাড়ি গরু কিনবে কেন? আমাকে মসজিদের ইমাম সাহেব বলেছেন কুরবানির গরুর ভালো যত্ন নিলে অনেক সোয়াব পাওয়া যায়। বেশি দিন যত্ন করে বেশি সোয়াব পাওয়ার আশায় এবার আগে ভাগেই গরু কিনছে তোর বাবা। কিন্তু মা, বাবা এবার গরু কেনার পর যদি হাটে আরো বড় গরু আসে তখন কি হবে? কি আর হবে, অন্য কেউ হয়তো কিনে নেবে ওই গরু। আজ রাতেই দেখবি তোর বাবা কত বড় গরু কিনে নিয়ে আসে। বিকেলবেলা লামিয়ার বাবা কোরবানির গরু কিনতে বের হলো। রাত হলে তারা গরু নিয়ে বাড়ি ফিরলো। লামিয়া, আমাদের কোরবানির গরু দেখো, তোমার ভালো লেগেছে? এবারের গরুটা তো অন্যবারের তুলনায় অনেক ছোট বাবা। গরুটা একটু ছোট হলেও জাত অনেক ভালো। আশিক, এই গরুটার দায়িত্ব তোর। পারবি না এই গরুটার দায়িত্ব নিতে? জি হুজুর, পারবো। আশেপাশের অন্য কেউ যদি আমাদের থেকে বেশি বড় গরু কিনে ফেলে তখন কি হবে বাবা? আমি সবাইকে তখন কি বলবো? বলবে যে গরুর আকার দিয়ে কিছুই হয় না। গরুর যেসব লক্ষণ দেখে গরু কিনতে বলা হয় সেগুলো ঠিক থাকলেই হলো। আমাদের সকলেরই উচিত নিয়ত ঠিক রাখা। আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন, এর জন্য বেশি বেশি দোয়া করা। তুই কোনো চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনো অযত্ন হতে দেব না। আমারও একটা গরু ছিল, অভাবে পড়ে বিক্রি করতে হয়েছিল। বাবা, ওই ছেলেটা কি পাগল? গরুটার সাথে কথা বলছে কেন? পাগল না, এটাকে বলে প্রাণীর প্রতি মায়া দেখানো। আমি চাই কুরবানির দিন না আসা পর্যন্ত তুমি ওকে ঘাস খাওয়াবে, তাহলে ছেলেটার অনুভূতি কিছুটা হলেও বুঝতে পারবে। আমি ওসব পারবো না বাবা। গরুটা যদি আমাকে গুঁতো মেরে বসে, আর গরুটাকে তো কয়দিন পর কুরবানি করে দেবে তোমরা। এখন আর ওকে এত যত্ন করে কি হবে? তোমার বাবা তোমাকে একটা কথা বলছে, সেটা শুনছো না কেন তুমি? বাবা কি তোমার সব আবদার পূরণ করার চেষ্টা করে না? ঠিক আছে, আমি কাল থেকে প্রতিদিন গরুটাকে খাওয়াবো, কিন্তু এতে আমার চিন্তা ভাবনার কোনো পরিবর্তন হবে না, এই তোমরা দেখে নিও। পরের দিন সকালে লামিয়া নিচে গেল গরুটাকে খাওয়াতে। তোমার ভয় লাগে না?
গরুটা যদি তোমাকে আঘাত করে বসে? কিছুই করবে না, লালু অনেক শান্ত একটা গরু। তুমি লালুকে খাওয়াতে এসেছো? তুমি আবার এই গরুটার নামও দিয়েছো? আরে হ্যাঁ, সারাদিন গরু গরু বলে রাখতে কার ভালো লাগে? আচ্ছা, সবাই যদি তোমাকে লামিয়া বলে না ডেকে যদি মানুষ মানুষ বলে ডাকে, তখন কি তোমাকে ভালো লাগবে? তুমি আমাকে গরুর সাথে তুলনা দিচ্ছ? আল্লাহর সৃষ্টিকে এত ছোট করে দেখার কিছু নেই। তুমি তো লালুকে খাওয়াতে এসেছো। এই নাও, এই ঘাসগুলো এই লালুকে খাওয়াও। লামিয়া গরুটাকে খাওয়ালো। গরুটা মাথা বাড়িয়ে দিল লামিয়ার দিকে। লামিয়া গরুটাকে আদর করে দিল। ওরা পশু হলেও মানুষের ভালোবাসা ওরা বুঝে। লামিয়া প্রতিদিনই গরুটাকে খাওয়াতে যেত আর আশিক ও লালুর সাথে অনেক গল্প করত। এভাবে গরুটার প্রতি লামিয়ার অনেক মায়া জন্মে যায়। এভাবে দেখতে দেখতে ঈদের দিন চলে আসে। লামিয়ার আজ অনেক মন খারাপ। লামিয়া খাটের উপর মন খারাপ করে বসে আছে। বাবা ও মা এলো লামিয়াকে ডাকতে। লামিয়া, মা এসো, গরুটাকে কুরবানি করতে নিয়ে যাব, দেখবে, এসো। বাবা, লালুকে কুরবানি না করলে হয় না বাবা। ওকে কুরবানি করলে আমার অনেক অনেক কষ্ট হবে বাবা, অনেক কষ্ট হবে। বলেই লামিয়া কান্না শুরু করে দিল। বোকা মেয়ের কথা শোনো, এটাই হচ্ছে কুরবানির ত্যাগ। কুরবানির নিয়ম হচ্ছে পশুকে কুরবানি করতেই হবে। আর লালুকে তো আমরা কুরবানি করার নিয়ত করে এনেছি মা, তুমি মন খারাপ করো না। লালুকে কুরবানি করে ওর মাংস গরিবদের বিলিয়ে দিলে দেখবে কত ভালো লাগে। মনে রাখবে, মহান আল্লাহর কাছে কুরবানির মাংস বা গোশত কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু নিয়ত। চলো মা, এসো, কুরবানি দেখবে, এসো। এরপর সবাই মিলে গরুটিকে কুরবানি করলো। আর কুরবানি করে যে গোশত পেল, সেই গোশত গরিব দুঃখী আত্মীয় স্বজন সবার মাঝে বিলিয়ে দিল। আর সবাই বেশ আনন্দের সাথে ঈদ কাটালো। মা জানো, স্কুলে আজ আমাদের সাথে কি হয়েছে? কি হয়েছে সেটা আগে বলবি তো। মা, আমি পরীক্ষায় ভালো করেছি বলে স্যার আমাকে নতুন এই খাতা উপহার দিয়েছে। যাক, ভালোই হলো। এই খাতায় রেবা লিখতে পারবে। দে দে, খাতাটা আমাকে দে, আমি রেবাকে দিয়ে দিব খাতাটা। কেন মা? খাতাটা তো আমি উপহার পেয়েছি। এই খাতায় রেবা কেন লিখবে? এই খাতায় আমি লিখব। কেজা বাবা, অনেক দিন ধরে একটা কথা তোকে বলবো বলবো করে বলা হচ্ছে না, কিন্তু আজকে আর না বলে পারছি না রে বাবা। কি বলবে মা, বলো। আমার পক্ষে আর তোদের দুজনের লেখাপড়া করার খরচ চালানো সম্ভব হচ্ছে না রে বাবা। কারণ তুই যত বড় ক্লাসে উঠছিস, তোর বই খাতার খরচও তত বাড়ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে আর পড়াবো না। মা, আমি প্রয়োজনে অন্যদের পুরনো বই খাতা দিয়ে পড়াশোনা করব, তবুও তুমি আমার পড়াশোনা বন্ধ করো না। পুরনো বই কিনতেও তো টাকা লাগে। ওই টাকা দিয়ে রেবাকে অন্তত একটা নতুন জামা কিনে দেওয়া যাবে। মেয়েটা বড় হচ্ছে, ও পুরনো কাপড় যদি স্কুলে পড়ে যায়, ওর বন্ধুরা ওকে খোঁচা মেরে কথা বলে, বুঝলি? ঠিক আছে, করবো না আমি পড়াশোনা। তুমি তোমার মেয়েকে নিয়েই থাকো, আমি চললাম। কেজা বাবা, কোথায় যাচ্ছিস তুই? শোন, ফিরে আয় বাবা, ফিরে আয়। মায়ের কষ্টটা তো একটু বোঝ বাবা। আয়, ফিরে আয়। যাস না কোথাও বাবা, যাস না। না না, ফিরবো না। এই বাড়িতে আমার কোনো কথার দাম নেই। যদি বাবা বেঁচে থাকতো
তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। খেজা একা একা বিড়বিড় করতে করতে একটি গাছের নিচে গিয়ে বসলো আর ক্লান্ত শ্রান্ত হয়ে সে সেখানেই ঘুমিয়ে পড়লো। তোমার ঘুম ভাঙলো তাহলে? আমি এতক্ষণ তোমার ঘুম ভাঙার জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু কেন? তুমি কে? আমি হলাম জ্ঞানপরী। গাছের উল্টো পাশে বসে আমি তোমার আক্ষেপ শুনছিলাম। কিছু বলতে যাব তার ঠিক আগেই দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো, তাই তোমার জন্য অপেক্ষা করলাম। তো তুমি আমার কাছে কি চাইতে এসেছো? আমি কিছু চাইতে আসিনি, তোমাকে দেখে ভাবলাম তুমি অনেক বিপদে পড়েছো, তাই তোমাকে সাহায্য করতে আসলাম। তুমি আমাকে সাহায্য করতে পারবে না। তোমাকে সাহায্য করতে না পারলেও তোমার কষ্টের কথা তো শুনতে পারবো, এটাও এক ধরনের সাহায্য। ঠিক আছে, শোনো তাহলে। আমার বই পড়তে ভীষণ ভালো লাগে। যখনই সময় পাই নানা রকম বই পড়ি। যখন আমার বাবা ছিলেন আমাকে অনেক বই এনে দিতেন। এখন বাবা নেই, আমার পড়াশোনা প্রায় বন্ধ হতে চলেছে। কিন্তু কি কারণে? অভাব। তাছাড়া আর কি কারণ থাকতে পারে? আমার মা বলেছেন আমার পড়াশোনা করার দরকার নেই। আমার পড়াশোনার চাইতে আমার মায়ের কাছে আমার বোনের পড়াশোনার গুরুত্ব বেশি, তাই আমাকে পড়াবেন না। তোমার মা খুবই খারাপ কাজ করেছে এটা। তবে তুমি তোমার মাকে গিয়ে বলো তোমার পড়াশোনার জন্য তোমার মাকে আর কোনো টাকাই খরচ করতে হবে না। আমি তোমার বইয়ের ব্যবস্থা করে দেব। তুমি আমার বইয়ের ব্যবস্থা করবে কিভাবে? এই নাও, এই বইটা ধরো। এ কেমন বই? সবগুলো পৃষ্ঠা ফাঁকা, একটা অক্ষরও নেই। এটা কোনো সাধারণ বই না। এই বইটাকে তুমি এক জায়গায় পুঁতে রাখবে। তারপরে তোমার যে বই লাগবে তুমি শুধু সেই বইটা চাইবে। পরের দিন দেখবে সেখানে একটা গাছ হয়ে সেই বইটা হয়ে রয়েছে। তুমি সত্যি বলছো? পুরো অবাক কাণ্ড দেখি। তবে একটা শর্ত আছে। এটা যেহেতু কোনো সাধারণ গাছ নয়, তাই অন্য সাধারণ গাছের মতো সূর্যের আলোতে এটা বড় হবে না। এর বড় হওয়ার জন্য প্রতিদিন ওকে নতুন নতুন গল্প শোনাতে হবে। যদি কখনো গল্প শোনানো বন্ধ করে দাও তাহলে ধীরে ধীরে গাছটি নেতিয়ে পড়ে মারা যাবে। তুমি একদম চিন্তা করো না, আমি ওকে প্রতিদিন গল্প শোনাবো। আমি কিছুতেই ওকে মারা যেতে দেব না। এখন তুমি কি আমাকে বইটি দেবে? হ্যাঁ, বইটি তোমাকে দেব। এই বইটি আমাদের পরীদের কাছে অনেক মূল্যবান। এই গাছটি যদি মরে যায় তাহলে বইটিও নষ্ট হয়ে যাবে, আর এই বইটি নষ্ট হওয়ার পরিণতি অনেক ভয়াবহ। তারপরও কি তুমি এই বইটি নিতে চাও? বলো। হ্যাঁ, আমি রাজি। ঠিক আছে, তাহলে আজ থেকে এই বইটি তোমার। এখন আমি আসি তাহলে। তুমি ভালো থেকো আর বইটির যত্ন নিও। খেজাকে বই দিয়ে পরি সেখান থেকে চলে যায় আর খেজা বইটি নিয়ে তার বাড়ির আঙিনায় রোপণ করে দেয়। আরে, পরি তো ভুল কিছু বলেনি। গাছ তো সত্যিই বড় হয়েছে। এবার গাছের কাছে আমার বই চাওয়ার পালা। এই গাছ আমাকে আমার পড়াশোনার জন্য দরকারি বইগুলো দেবে? হ্যাঁ, অবশ্যই। কাল সকালেই তুমি তোমার দরকারি সব বই পেয়ে যাবে। বাহ, তুমি তো দেখছি কথাও বলতে পারো। তাহলে এতদিন কথা বলনি কেন? এর আগে তুমি আমার সাথে কখনো কথা বলোনি। প্রতিবারই আমাকে গল্প শুনিয়ে তুমি চলে যেতে। আমার সাথে কেউ নিজে থেকে কথা না বললে আমি আগ বাড়িয়ে কারোর সাথে কথা বলি না। আজ তুমি আমার সাথে কথা বলেছো, তাই আমিও তোমার সাথে কথা বলেছি। ঠিক আছে, তাহলে এখন থেকে আমি তোমাকে শুধু গল্প শোনাবো না,
তোমার সাথে গল্পও করব। তাহলে এখন আসি, কাল সকালে আসবো আমার বইগুলো নিতে আর তোমার সাথে গল্প করতে। ঠিক আছে, এসো। পরদিন সকালে কেজা সেই গাছের কাছে গিয়ে দেখে গাছের ডালে তার প্রয়োজনীয় সব বই ঝুলে আছে। আরে, আমি তো কাল বলতে ভুলেই গিয়েছিলাম আমার কি কি বই লাগবে, কিন্তু তুমি তো দেখছি সব বই ঠিক ঠিক দিয়ে দিয়েছো। এটা কিভাবে পারলে? আমি নিজে একটা সাদা পৃষ্ঠার বই হলেও পৃথিবীর সব বই, এমনকি যেগুলো একদম নতুন নতুন বের করা হয়, সব কিছু সম্পর্কে আমার ধারণা থাকে। তাই তোমার কোন কোন বই প্রয়োজন সেটা আমি নিজেই বুঝতে পেরেছি, আর সে অনুযায়ী তোমার জন্য তোমার সব বইগুলো এখানে এনে দিয়েছি। কিন্তু বইগুলো তো অনেক উঁচুতে, আমি এইগুলো কিভাবে পারবো? দাঁড়াও, তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না, আমি এই বইগুলো পেরে দিচ্ছি। ধন্যবাদ বই গাছ, আজ তাহলে আসি। কি রে কেজা, তুই এখানে কার সাথে কথা বলছিস? মনে তো হলো গাছের সাথে কথা বলছিস। আর তোর হাতে ওগুলো কি? তা জেনে তুই কি করবি? তুই এখানে কেন এসেছিস? বল না বল, তুই এতগুলো নতুন বই কোথায় পেয়েছিস? আমাকে তো আম্মু বলেছে পুরনো বই কিনে দেবে, তাহলে তোর হাতে এই নতুন বইগুলো কি করে এলো? সত্যি মা তোকে এই কথা বলেছে? আচ্ছা তুই বাড়ি যা, আমি তোর নতুন বইয়ের ব্যবস্থা করছি। আচ্ছা ভাইয়া, তুই অনেক ভালো, আমি এখন বাড়ি যাই। আমি বুঝতে পেরেছি তুমি কি বলবে। তুমি একদম চিন্তা করো না, তুমি বাড়ি চলে যাও, কাল সকালেই তুমি তোমার বোনের জন্য নতুন বই পেয়ে যাবে। মা, তুমি নাকি রেবাকে বলেছো পুরনো বই কিনে দেবে, কি হয়েছে মা? বাবারে, আমি যে বাড়িতে কাজ করতাম তারা কাল থেকে আমাকে কাজে যেতে নিষেধ করেছে। খাবারই বা কোত্থেকে আসবে সে চিন্তায় আমার ঘুমই নষ্ট। তবুও পুরনো বই কিনে দিয়ে হলেও যদি রেবাকে তোর সমান পড়াশোনা করাতে পারি সে চেষ্টাটাই করব। ও এই কথা, তুমি একদম চিন্তা করো না মা, আমি একটা ব্যবস্থা করছি। মা, তুমি নাকি রেবাকে বলেছো পুরনো বই কিনে দেবে, কি হয়েছে মা? বাবারে, আমি যে বাড়িতে কাজ করতাম তারা কাল থেকে আমাকে কাজে যেতে নিষেধ করেছে। খাবারই বা কোত্থেকে আসবে সে চিন্তায় আমার ঘুমই নষ্ট। তবুও পুরনো বই কিনে দিয়ে হলেও যদি রেবাকে তোর সমান পড়াশোনা করাতে পারি সে চেষ্টাটাই করব। ও এই কথা, তুমি একদম চিন্তা করো না মা, আমি একটা ব্যবস্থা করছি। তুই আবার কি ব্যবস্থা করবি? আমি একটা পাঠাগার খুলবো, যেন গ্রামের সবাই এসে খুবই অল্প টাকায় বই পড়তে পারে। কেজা বই গাছের কাছ থেকে অনেক অনেক বই এনে একটি পাঠাগার দিল। গ্রামের সবাই এসে কেজার পাঠাগারে বই পড়তে লাগলো। কেজা পাঠাগার পরিচালনায় খুব ব্যস্ত হয়ে পড়ল, আর তাই সে বই গাছের কাছে যাওয়া কমিয়ে দিল। অনেকদিন কেজার গল্প শুনতে না পেয়ে বই গাছ ধীরে ধীরে নেতিয়ে পড়ল। এক রাতে পাঠাগার থেকে ফিরে এসে ক্লান্ত হয়ে কেজা ঘুমিয়ে পড়ল, আর তখনই সেই পরী তার কাছে এলো। কেজা, ও কেজা, ঘুম থেকে ওঠো। তোমার অবহেলায় আমার প্রিয় বই গাছ আজ মরতে চলেছে। তোমাকে এর শাস্তি পেতেই হবে। তুমি চলো,
আমার সাথে পরীর দেশে চলো। আমাদের রানীমা তোমাকে ধরে নিয়ে যেতে আদেশ করেছেন। আমার বড্ড ভুল হয়ে গেছে পরি। আমি বই গাছের কথা একদম ভুলে গিয়েছিলাম। আমি তোমার সব শাস্তি মাথা পেতে নেব, তবে শুধু একটিবার বই গাছের কাজে যেতে দাও। আমি আমার জীবনের শেষ গল্পটি বই গাছকে শোনাতে চাই। ঠিক আছে, এই একটি সুযোগ তুমি পাবে। বই গাছ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার এ দাও উপহার দিয়ে আমি আমার সংসার চালাচ্ছি, অথচ তোমার কাছে আসার সময় পাইনি। আচ্ছা পরি, বই গাছ আমাকে অনেক সাহায্য করেছে। এবার সময় হয়েছে বই গাছের অন্য কোনো অসহায়কে সাহায্য করার। তুমি বই গাছকে বই বানিয়ে তোমার সাথে নিয়ে যাও, আর আমার চাইতেও বেশি অভাবী কাউকে পেলে তার সাহায্যে বই গাছকে কাজে লাগাও। পরি, কেজাকে নিয়ে যেও না, আমি এখনো বেঁচে আছি। কেজা আমাকে অনেক দিন অনেক সুন্দর সুন্দর গল্প শুনিয়েছে। আজও ওর গল্প শুনে আমি মরতে মরতেও বেঁচে গেছি। তুমি ওকে ক্ষমা করে দাও, কেজার কোনো দোষ নেই। ঠিক আছে কেজা, তোমার মনটা সত্যিই খুব ভালো। আমি বই গাছকে আমার সাথে নিয়ে যাচ্ছি। পরি বই গাছকে নিয়ে চলে গেল। কেজা বই গাছের থেকে উপহার পাওয়া সেই বইগুলো দিয়ে তার পাঠাগার চালিয়ে যেতে লাগলো। সেই পাঠাগার থেকে তার ভালোই আয় রোজগার হতে লাগলো। সেই টাকা দিয়ে সে তার সংসার এবং তাদের দুই ভাই বোনের পড়াশোনার খরচ খুব ভালোভাবে চালাতে লাগলো। এর ফলে ওদের দুজনার পড়াশোনা আর বন্ধ হলো না। আর ওইদিকে বই গাছ, সে তো পরীর সাথেই আছে। পরী খুঁজছে আবার কোনো এক অসহায়কে পাবে, আর সেই অসহায়কে কেজার মতোই সাহায্য করবে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই অবশ্যই ভুলবে না। কিভাবে জানাবে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, আর যদি তুমি লিখতে পারো তাহলে নিচে লিখে দাও যে তোমার গল্পটি কেমন লেগেছে। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।